সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ নিউজ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি ইরশান নাসরুল্লাহ। দর্শক, এই আয়োজনে আমার সঙ্গে আলোচনায় অংশ নেবেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমরা আলোচনায় যাবার আগে আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো একটু দেখে নেই। আজকে দৈনিক প্রথম আলো, বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে দলগুলোর উপর, ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ, সেটি নিয়ে সরাসরি ভোটে বাধা রাজনৈতিক দলগুলো, নারী প্রতিনিধিত্ব নিয়ে এই নিউজটি করা হয়েছে। দৈনিক আমার দেশ, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক তারেক রহমানের, আকাশ সংস্কৃতি এখনো ভারতের দখলে, ভারতীয়দের বাংলাদেশে কারখানায় স্থানান্তরের পরামর্শ মার্কিনীদের। দৈনিক সমকাল, আতঙ্কের জনপদ গাজীপুর, 7 মাসে 103 খুন, অন্তর্বর্তী সরকারের 1 বছর, নৈতিক চাপ, আইনি সুরক্ষার সংস্কার বাস্তবায়ন সম্ভব, রাজনীতিতে জুলাইয়ের ছাপ কোথায়। বাংলাদেশ প্রতিদিন, ক্রাইম জোন গাজীপুর, দেশ পুনর্গঠনে সবাইকে নিয়ে কাজ করতে চাই, মতবিনিময় সভায় তারেক রহমান। দৈনিক ইত্তেফাক, অপেক্ষা জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি খুঁজছে ঐক্যমত্য কমিশন, ভিডিও ধারণ করায় কাল হলো তুহিনের, গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় মামলা, বিভিন্ন স্থানে বিক্ষোভ, গ্রেফতার 4। কালের কণ্ঠ, সাংবাদিকদের উপর সহিংসতা বাড়ছে, জনগণের রায় গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়তে পারবো, তারেক রহমান। দৈনিক যুগান্তর, সক্রিয় হচ্ছে হিট প্ল্যান 2, সরকার উৎখাতের ষড়যন্ত্র অব্যাহত, ফের আলোচনায় বসছে ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি। দৈনিক কালবেলা, ভয়ানক 1405 অস্ত্র দুর্বৃত্তদের হাতে, তারেক রহমানকে নিয়ে আগ্রহ বাড়ছে কূটনীতিকদের। দেশ রূপান্তর, দুর্বল তদন্তে 53% আসামি খালাস, জুলাই সনদ নিয়ে ফের বসবে ঐক্যমত্য কমিশন। দৈনিক ইনকলাব, গণমাধ্যমে পরিবর্তন কবে, ভারত থেকে পোশাক কেনা স্থগিত করেছে মার্কিন কোম্পানি। দৈনিক বণিক বার্তা, বিটিআরসি আইন করে কমাতে পারছে না গ্রামীণ ফোনের মনোপলি, ভারতে ক্রয়াদেশে স্থগিত করেছে ওয়ালমার্ট, অ্যামাজন সহ বৈশ্বিক ব্র্যান্ডগুলো। দৈনিক নয়া দিগন্ত, ঝুঁকি নিয়ে উঠছে বোয়িং 737, কমিশনের দায়িত্ব জুলাই সনদ প্রণয়ন করা, নির্বাচনী প্রক্রিয়াতে যুক্ত নয়। দৈনিক মানব জীবনে, আতঙ্ক 24 ঘন্টায় 4 জেলায় 5 হত্যাকাণ্ড, 6 মাসে সারা দেশে 1941 খুন, কাদেরকে ছাড়াই কাউন্সিলের ডাক আনিসুলের, জাতীয় পার্টি প্রসঙ্গে এবং বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি। নিউ এজ, নো ডিসি ফিট লিস্ট ইন 7 months, বিএনপি অ্যাসুরস অ্যালায়েন্স অফ জয়নিং পোস্ট ফর্মিং গভর্নমেন্ট টুগেদার। ইকোনমি শোজ সাইন অফ হিলিং, কনসেনসাস টক্স রিজিউম নেক্সট উইক। মোটা দাগে এই ছিল আজ ভাই সংবাদপত্রগুলো উল্লেখযোগ্য। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা করেছে তার ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা হয়েছে, নির্বাচনের একটা ডেডলাইনও দিয়েছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে, সেটি নিয়ে মূলত নির্বাচন পদ্ধতি এবং জুলাই সনদের যে বাস্তবায়ন সেটি এখন মূল চ্যালেঞ্জ এই রাজনীতিতে। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন পদ্ধতি নিয়ে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে, সেটি আসলে ঐক্যমত্য কমিশনের পক্ষে সেই জায়গায় কোনো সমাধানে আসা সম্ভব কিনা? ধন্যবাদ। আমার মনে হয় আগের পরিস্থিতির অনেক পাল্টে গেছে, কারণ আগে মানে অন্তর্বর্তীকালীন সরকার আদৌ নির্বাচন দিবে কিনা, কবে হবে, তবে কিন্তু সব সময় এগুলো করে করে সিদ্ধান্ত দিয়েছে। মানুষের ভিতরে একটা ধারণা তৈরি হয়েছিল নির্বাচন কবে হবে, 4 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই ধোঁয়াশাটা কিন্তু কেটে গেছে। এখন নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতেই হবে, ফেব্রুয়ারির প্রথম দিকেই হবে। সরকারের পক্ষ থেকে আর কোনো ধোঁয়াশা নেই এবং দলগুলো প্রস্তুত। প্রশ্ন হচ্ছে দলগুলোর ভিতরে যে জায়গায় আপনার সমস্যাটা দাঁড়িয়েছে। আমার ব্যক্তিগত অপিনিয়ন, দেখেন ঐক্যমত্য কমিশন আগে সবার কাছে সংস্কার প্রস্তাব চেয়েছে, সব দল সংস্কার প্রস্তাব দিয়েছে। বিএনপি তার শরিক দল, কাছাকাছি দলগুলোর সাথে আলোচনা করে 31 দফা দিয়েছে। এটা কিন্তু বিএনপির একক না, সবগুলো তাদের শরিক দল সহ দিয়েছে। দেওয়ার পরে এটা সামারাইজ করে একটা আলোচনার এজেন্ডা তৈরি করেছে
নির্বাচন ঐক্যমত কমিশন। এরপরে সব দলকে আপনারা শুনেছেন, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, টিক দেওয়া, ইয়েস নো, এটা স্প্রেডশিট দিয়ে দিয়েছে। সেখানে কিন্তু আনুপাতিক নির্বাচন ছিল না। হ্যাঁ, পরে আলোচনা স্প্রেডশিট সবাই জমা দিছে, ওখানে কিছু কিছু কমান্ড দিয়েও জমা দিছে। তারপরে এটা নিয়ে আলোচনা শুরু হলো। আলোচনা শুরু হওয়ার একটি পর্যায়ে এসে যখন দেখা গেল যে বিএনপি যথেষ্ট ছাড় দিচ্ছে, হ্যাঁ, তাহলে তো ঐক্যমত হয়ে যেতে পারে, তখন আনুপাতিক নির্বাচনটা আলোচনা নিয়ে আসলো কয়েকটি দল, এবং তারা একাট্টা হয়ে গেল আনুপাতিক নির্বাচন চাই। এই কথা কয়ে তারা ঐক্যমত কমিশনের বৈঠক চলছিল এবং অনেক ইস্যুতে ঐক্যমত হচ্ছিল। হ্যাঁ, এবং যতই বলেন ঐক্যমত কমিশন এজেন্ডাভুক্ত করে তো আলোচনাগুলোকে এজেন্ডা ওয়াইজ উত্থাপন করে দেখা গেছিল মেজর ইস্যুতে এক সমাধান করে ফেলেছিল। তখন হঠাৎ করে আমরা দেখলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশের নামে আয়োজন করে তারা সমাবেশ করলো, এবং সেখানে জামাত ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ তো আপনার ডাকি দিল, ওখানে এবি পার্টি, এনসিপি সব দলগুলো যা আনুপাতিক নির্বাচন না হলে নির্বাচন তারা করবে না, আলটিমেটাম দিয়ে দিল। এখান থেকে সমস্যাটা তৈরি হলো। এখন ধরেন জুলাই ঘোষণাপত্র যেটা তৈরি করেছে, হ্যাঁ, এখানে আমারও ব্যক্তিগত বক্তব্য থাকতে পারে, কিন্তু সবার ঐক্যমতটা মানে কি? ঐক্যমত মানে তো সব দলকে একটা ইস্যুতে এক করা যাবে না, প্রত্যেক নীতি আদর্শ আলাদা আছে। ঐক্যমত কমিশন আমি দেখেছি যে সবার মত যাতে কেউ যদি বিরাগ ভাজন না হয়, এই জন্য তার সমঝোতামূলক ঐক্যমত কমিশনের আপনার 24 দফা না 28 দফা হাজির করেছে। সেখানে বলতে পারেন ওটা নাই কেন, এটা আছে কেন, কিন্তু আমাদের তো আলটিমেটলি নির্বাচনে যেতে হবে, সবার কাছে সহনীয় হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন একটা তালিকাই করতে হবে। আমি মনে করি ঐক্যমত কমিশনে আমার ব্যক্তিগত রিজার্ভেশন আছে। ধরেন 1947 সাল বলছে, 52 সাল নাই কেন? 52 সাল থেকে শুরু, 52 সাল পৃথিবীতে একটা জাতি ভাষার জন্য জীবন দিয়েছে। হ্যাঁ, সেই 52 সাল আপনি বাংলায় কথা বলতেছেন, বাংলা ভাষা, নাহলে তো উর্দু ভাষা হতো, উর্দু ভাষায় কথা বলতে হতো, তো এটা নাই কেন? সুতরাং আমি বলছি যে না, ইলেকশনটা হোক, পরে দেখা যাবে, পরে দেখা যাবে। ঠিক আছে, আমি সমালোচনা ব্যক্তিগতভাবে করি না, কিন্তু এরকম সমালোচনা অনেক ইস্যুতে করতে পারেন, এটা আসলো কেন, ওটা আসলো না কেন, হ্যাঁ, এইসব ধরেন এই ইস্যুতে আমি করতে পারি। ইলেকশনটা হোক, পরে দেখা যাবে। এই জায়গাটা যদি আমি একটু আসি, যে ঐক্যমত কমিশনের মধ্যে যে মত তৈরি হয়েছে, ধরেন আমি যদি এক মত ধরি, সেই জায়গায় নির্বাচন কমিশন সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সাংবিধানিক কাঠামোগুলোতে যে নিয়োগ, সেই জায়গাতে তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে অনেকগুলো। এখন বিএনপি ধরে নেওয়া যাক বিএনপি সরকার গঠন করবে, যেহেতু বাংলাদেশের বড় রাজনৈতিক দল, তাহলে সেটির যে বাস্তবায়ন হবে ঐক্যমত কমিশনের সুপারিশ, যেটি জুলাই সনদে বলা হয়েছে যে পরবর্তী সরকার এটি সংবিধানে একীভূত করবে, সেই জায়গায় এক ধরনের সংশয় থাকে কিনা? কারণ এর আগেও তো 1991 সালে বিএনপি সেটি বাস্তবায়ন করেনি। এখন যদি আমি প্রশ্ন করি, ধরেন ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্র জনতা গণ অভ্যুত্থান হয়েছে, এটার আমি কয়েকটা লেখা লিখেছি, স্তরে স্তরে লিখেছি, বড় পত্রিকা ছাপা হয়েছে। কোঠা নিয়ে আন্দোলন শুরু হলো, শেষ পর্যন্ত শেষে গিয়ে মাঝখানে কিন্তু আন্দোলনটা স্থিমিত হলো, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা নামলো এবং পেছন দিয়ে ব্যানার ছাড়া রাজনৈতিক দলগুলো নামার পরে ফেসিবাদের এক দফা চলে আসলো, এবং এটা সম্পূর্ণ শেখ হাসিনার ইগোর জন্যে এবং ফেসিবাদী আচরণ মানসিকতার জন্য এটা হলো, নাইলে ছাত্রদের ডাক দিলে কিন্তু সমাধান হয়ে যেত, এটা বাস্তবতা। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে, কিন্তু আমরা সেই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেকে বলি রাজনৈতিক সূচকে অনেক সূচকে আগাচ্ছে, রাজনৈতিক সূচকে পিছাচ্ছে, এই জন্য আমাদের ভিতরে কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে আমরা একটু সংস্কার চাই। হ্যাঁ, এই অ্যাটলিস্ট তখন যেটা ছিল, অ্যাটলিস্ট এক নিরপেক্ষ নির্বাচন, 3 বার একদমই নির্বাচন হয়নি, নির্বাচন হোক, আইনের শাসনটা হোক, সুশাসনটা হোক, এবং একটা মানবিক বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করি। এটা হঠাৎ করে আপনার বৈঠকে ওই 47 সালের মতো দ্বিজাতির তত্ত্বের মতো দেশ ভাঙবেন, কোনোভাবে এই গিলোটিন করে এই সমস্যার সমাধান হবে না। আপনি বলেন ব্রিটেনে তো সংবিধানই নাই, রাজা আছে,
রাজার এত ক্ষমতা সরকার ভেঙে দিতে পারে, দেশে তো সমস্যা হয় না, বিকজ অব রাজনীতিবিদ। আপনারা দেখেন আমেরিকাতে আছে একটা রাজ্যে পপুলার ভোটে একটা ভোট বেশি পেল, সব সিনেটর লয়ে গেল গিয়া, সব কংগ্রেসম্যান লয়ে গেল গিয়া, চলতেছে তো। তা আমার কথা হচ্ছে যে রাজনীতিবিদদের ভিতরে গণতান্ত্রিক সংস্কৃতিটা, এবং সব বড় কথা হচ্ছে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ সবার আগে দেখতে হবে। এখন যে লড়াইটা চলছে, এই লড়াইয়ে হচ্ছে যদি সরাসরি আগের ওয়েস্টমিনস্টার সিস্টেমের নির্বাচন হয়, তাহলে দেখবেন যে জামাত আগে একবার নির্বাচন একা করছে, একটা সিট পাইছে, আরেকবার 3টে পাইছে, এবার নেই 5টা পাবে, নেই 10টা পাবে। হ্যাঁ, আবার ধরেন এনসিপি হয়তো ভাবতেছে আলাদা নির্বাচন করে সিট পাবে না। হ্যাঁ, ইসলামিক আন্দোলন সব জায়গায় খেলে ভালো, গোল করতে পারে না, 15,000 20,000 সব সিটে ফেল। তো এই জন্যই তারা ভাবতেছে আনুপাতিক নির্বাচনে যদি হয়, তাহলে তারা সব মিলে যদি মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংয়ের নির্বাচন করতে পারে, ধরেন বিএনপি 60%, এখন আওয়ামী লীগ নাই, ধরেন 60%ই পাইল, 40% সিট তো পাইল। হ্যাঁ, পাইল তারা, তাহলে 40% ধরেন উচ্চকক্ষে দুই জায়গায় দাবি ছিল, এখন উচ্চকক্ষে 100 আসনে, তো 100-র ভিতরে তারা 60টে নিয়ে গেল, বিএনপি 100টা থাকলো, কথার কথায়। হ্যাঁ, এখন আনুপাতিক নির্বাচনের সেটব্যাকটা দেখেন, সমস্যাটা দেখেন। একটি দেশে রাজনৈতিক নেতাদের মধ্যে যদি দেশত্ববোধ না থাকে, হয়তো রাগ করবে আমার কথা শুনে, কিন্তু আপনি বলেন যে বিএনপি বলছিল ইলেকশনে জিতে জাতীয় সরকার করব, এর ভিতরে কিছু লোককে গ্রিন সিগন্যাল দিয়েও দিছে, ছোট ছোট পার্টি, একজন চলে গেছে এলাকায়, তাহলে বিএনপির হেল্প নিয়ে যাবি না? ওখানে পুরানো নেতা আছে না, ধাওয়া দিছে, উল্টে গেছে। আবার দেখেন ঐক্যমত কমিশনের এজেন্ডা ঠিক হলো, আলোচনায় আনুপাতিক নির্বাচন নাই, এখন দেখে যে আমরা তো আগের ওয়েস্টমিনস্টার সিস্টেমে ইলেকশন করলে তো সিট পাবো না, তাহলে আনুপাতিক গেলে একটা সব মিলে ভোট বেশি হবে, তাহলে এখানে দেশের ইন্টারেস্টটা কোথায়? আমার প্রশ্ন হলো পার্টির ইন্টারেস্টটা প্রধান হয়ে গেছে। এখন আসেন উদাহরণ দেই, নেপালে, পাশের দেশ, নেপালের রাজতন্ত্র ছিল না, সেই রাজতন্ত্র হটায়া গণতন্ত্র আনলো না, তারপরে এখন কমিউনিস্ট পার্টি ক্ষমতায় ছিল না, ওখানে আনুপাতিক নির্বাচন আছে, 12 বছরে 17 বার সরকার পতন করছে, সব জায়গায় ব্রিটেনও পতন হয়। এখন আপনার তারা রাজতন্ত্রে ফেরত যেতে চায়, অন্ধকার যুগে ফেরত যেতে চায়, বলেন। হ্যাঁ, কারণ ওখানে হলে কেউ সব মিলে জোট বাঁধে। ইসরায়েলে এটা কিন্তু আনুপাতিক নির্বাচন, নেতানিয়াহুর নিকুত পার্টি ওখানে 30% বেশি ভোট পায় না, আর সবগুলো দল, 100-র মতো দল আছে, এটা অনেক দল বিলুপ্ত হয়ে যায়, এমনি আবার দল তৈরি হয়, হয়ে শুধু ইহুদিদের ভোট হয়ে যায় 70%-এর মতো, কম বেশি। তো নেতানিয়াহুর ঘাড়ে যা সিদ্ধান্ত চাপায় দেয়, মারো গাজা খালি করো, মারো মুসলমান হত্যা করো, ও ওইটা করে, আমেরিকা হেল্প করে, এই চলছে। তো আপনি এই জন্যই বলছি যে আনুপাতিক নির্বাচন, বেলজিয়াম ভেঙে যাচ্ছে, 2 টুকরা হয়ে যাচ্ছে, এখন আনুপাতিক নির্বাচন থেকে সব দেশ ফিরে আসতে চাচ্ছে, আর আমরা সেখানে ঢুকতে চাচ্ছি পার্টিকুলার কিছু পার্টির ব্যক্তিগত ইন্টারেস্টে। কারণ 1% ভোট পাইলে একটা সিট পাবে। হ্যাঁ, ধরেন একজন গেল, ধরেন যত, আমি খারাপ বলছি না, ধরেন ছোট ছোট যত পার্টি আছে তাদের বড় নেতাদের কথা কিন্তু ভয়েস কিন্তু শক্ত, খেয়াল করে দেখেন। এখন ধরেন এইরকম 5টা গেল, সংসদে গেল, সংসদে যদি মিলেমিশে না যায়, যদি এমনি ভোট হয়, তার তাফালিংয়ে বাঁচতে পারবেন, সংসদে বইতে পারবেন, আর তারপরে হর্স ট্রেডিং হবে। এখন ধরেন এখনো তো আপনার পুরোপুরি উচ্চকক্ষের ফাংশন নির্ধারিত হয় নাই, ধরেন আমেরিকার মতো সিম্পল মেজরিটিতে পাস হবে, 70 অনুচ্ছেদ উঠায় দিয়েছেন যে পার্টির বিরুদ্ধে কোনো ডিসিশনে ভোট দিতে পারবে, দিল। এখন হর্স ট্রেডিং করলো, কিছু ভোট কিনে নিল, কিছু মানুষকে কনভিন্স করে ভোট এগেনস্টে দিল, আইন তো জীবনেও পাস হবে না। এখন তো সংসদের নিয়ম হয়েছে স্থানীয় সরকার উন্নয়ন কাজ করবে, সংসদ আপনার আইন করবে, উচ্চকক্ষে ঠেকে গেল, কি করবেন? এই জন্যেই অনেক সমস্যা আছে। তো আমার বক্তব্য হচ্ছে ঐক্যমত্য কমিশন এখন তারা সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন হবে, এবং আমার ধারণা যে এরা সব ঐক্যমত্য হবে। সব যে ঐক্যমত হবে, এখানে আপনার কাছে কি মনে হয় যে পিআর পদ্ধতিটা আনা হয়েছে একটা রাজনৈতিক দর কষাকষির কারণ হিসেবে? না, আমি তো বললামই তো, না, পিআর পদ্ধতি আনাই হয়েছে
যে বলা হয়েছে যে ভোটে যদি বিএনপি যদি পাশ করবে আমাদের তো সিট বাড়ে নাই, কারণ প্রথমে জামাত ভাবছে সব ইসলামিক দলকে নিয়ে তারা এবার সরকার বিরোধী মোর্চা করবে বা সরকার করবে, অন্তত পক্ষে ইসলামিক দলকে ভোট দিক, এই ছিল না। এখন যত দিন যাচ্ছে তা যার যার ভোটে থিতি হয়ে গেছে, যার যতগুলো ভোট, ওদের ভোট তো ফিক্সড ওই জায়গায় চলে গেছে। এখন দেখছে যে তারপরেই দেখছে যে তারা একটা হিসাব করে না, এখন পিআর পদ্ধতিতে গেলে সব দলগুলো যদি ভোট করে তাহলে অনুপাতে সিট বেশি পাবে, মানে তখন তো অনুপাতে সিট পাবে, এই জন্য আমি বলছি যে এটা হলো ব্যক্তি ইন্টারেস্টে, আপনি তো রাষ্ট্র এবং জনগণের ইন্টারেস্টে পিআর পদ্ধতিতে যাচ্ছেন না। আর পিআর পদ্ধতিতে গেলে তো আপনি এই যে একটা মনে চাইলো না আপনি উল্টে গেলেন, আর একটা মনে চাইলেও সোজা হয়ে গেলেন, এই করলে তো পিআর পদ্ধতি ফাংশন করবে না। এই উদাহরণ দিলাম তো, নেপালে যান। আমরা একটু নিরপেক্ষ নির্বাচন যেটি বলছিলেন, একটা জন আকাঙ্ক্ষার যে নির্বাচন সেটি আয়োজনে সরকার একটি ডেডলাইন ঘোষণা করেছে, নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে ডিসেম্বরে তারা তফসিল ঘোষণা করবে এবং ডেডলাইন তারাও ঘোষণা করছে। কিন্তু দেশের যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই পর্যায়ে রয়েছে, আমরা যে রিপোর্টটি দেখলাম প্রায় 2000 মানুষ খুন হয়েছে গত 6 মাসে, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার কার্যক্রম খুব একটা গতি দেখছি না। সেই পর্যায়ে একটি নিরপেক্ষ নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচন, রাজনৈতিক দলগুলোর যে মতবিরোধ, সেই জায়গা থেকে একটা কাঙ্ক্ষিত নির্বাচন সম্ভব কিনা? এখন দেখেন পুলিশ সদর দপ্তরের হিসাব এই সরকারের আমলে, অর্থাৎ কালকে পর্যন্ত 1 বছরে 3500 লোক খুন হয়েছে, আর মব সন্ত্রাসে খুন হয়েছে প্রায় 106টার মতো। তাহলে ধরিয়ে নিতে পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই। আওয়ামী লীগ এখনো ঝুঁকি মারে, নানান রকম মাঝে মাঝে ফুসকা আওয়াজ মারে, কখনো কারো ঘাড়ে ঘাড়ে। পুলিশ এখনো ইনঅ্যাক্টিভ, ওইভাবে অ্যাক্টিভ না আমরা প্রত্যাশা মতো, প্রশাসন এখনো পরিষ্কার না। সুতরাং এই ধারণা হতেই পারে যে নির্বাচন নিরপেক্ষ হবে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি 300 সিটের নির্বাচন একসাথে করতে হবে কেন? আপনি এটাকে ডিভিশন ভাগ করে নেন, অথবা 2 ডিভিশন একসাথে করেন। আর আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আপনি ইলেকশন কমিশনের 50% অফিসার আছে, তাদের নিজস্ব রিটার্নিং অফিসার বানাতে পারে, আপনি রিক্রুট করে নেন, প্রফেশনালদেরকে নেন, ওরিয়েন্টেশন দেন। আমি তো আপনাদের রিপোর্টার্স ইউনিটির ইলেকশন কমিশনার, নির্বাচন রিপোর্টারদের যে পরিমাণ তাফালিং পার্টি, কোনো সমস্যা হয় না। তা কেন খালি একটা প্রশাসন ক্যাডারের লোক দেখে কেন? তারা সব পারে, অন্যরা পারে না। দেন না, আপনারা দেখ, আমারে দেখ, প্রয়োজনে প্রফেশনালদের দেখ, আরো 25টা ক্যাডার আছে সেখান থেকেও নিয়ে রিটার্নিং অফিসার বানায়। আমার কথা হলো যে এখন আপনার যদি দেশটা ভাগ করে দেন, অর্থাৎ 2 ডিভিশন একসাথে করবেন, তো কয়টা রিটার্নিং অফিসার? এটা তো ইলেকশন কমিশনের নিজস্বই আছে। আর এখনো আর্মির হেডমাস, আপনি 10টা সিপাহী খাড়া করে দেন ভোট সেন্টারে, দেখবেন সব সোজা। তারপরেও আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর করে। রাজনৈতিক দল যদি দেশ এবং জনগণের স্বার্থ এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটটাকে আপহোল্ড না করে, তাহলে তারাই সমস্যা হবে। এবারের নির্বাচন যদি নিরপেক্ষ না হয় এবং এবারের নির্বাচন যদি কোনো কারণে ভুল হয়, তাদেরকেই খেসারত দিতে হবে। আপনি আমার জায়গায় থাকবো আমরা। আমি তো ধরেন আওয়ামী লীগের সময় টক শো করছি, সবই করছি, রিস্ক নিয়ে করছি, আমি ওইভাবেই যাব। কিন্তু রাজনীতিবিদদের তো রাজনীতি হাতে থাকবে যদি আওয়ামী লীগের এখন যেই পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনার গোলমাল করলে তো ফেসিবাদ ঢোকার ব্যবস্থা করে দিবেন। তারা তো বিবিসি রিপোর্ট করছে কলকাতায় তাদের অফিস খুলে ফেলছে এবং ওখান থেকে সংগঠন বাংলাদেশে করে এবং সব কিছু ওখান থেকেই করে, এটা ডিটেল রিপোর্ট করছে। তো হ্যাঁ, তারা অফিস করতেছে এবং তারা ভালোভাবে ওখানে বুঝতে পারতেছে, তাদের ধারণা যে গণঅভ্যুত্থানের শক্তি বাংলাদেশে এত ঐক্যবদ্ধ যে তারা এই জন্যে আগে টেম্পোরারি অফিস নিয়েছে এবং তারা স্থায়ী অফিস দেবে ওখানে। ওইটাই তাদের এখন সেকেন্ড হোম বানায় ফেলবে। আমাদের প্রেস ক্লাবে যেমন সেকেন্ড হোম, ভারত হলে সেকেন্ড হোম বানায় ফেলতেছে। এই দেশে তাদের জায়গা হবে না, হয়তো তারা 10-20 বছরের প্ল্যান করবে। ভারত তো পার্লামেন্টারি পার্টির ডিসিশন নিয়ে তাদেরকে থাকতে দিছে পার্লামেন্টে, অর্থাৎ সরকারের সিদ্ধান্ত ওখানে, কিন্তু ইন্ডিভিজুয়াল কংগ্রেসের মোদির সিদ্ধান্ত না। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে
তখন সংসদীয় কমিটি বসে কংগ্রেস সব মিলে বসে সিদ্ধান্ত নিয়ে তাদের আশ্রয় দিয়েছে, তাদের রেখে দিবে। সুতরাং প্রত্যেক, আমি বলবো যতদিন পর্যন্ত অন্তত 4-5টা নির্বাচন ঐক্যমত্যের ভিত্তিতে এবং অভ্যুত্থানের স্পিরিটে যদি নির্বাচন না করে এই দেশের যদি মানুষের কালচার, ধরেন আপনার আমার মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে না, হ্যাঁ, আপনার ছাত্রদের মনোজগতে, তরুণদের মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে না, আপনার এটা আলোচনা করা যায়। ধরেন 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এবারের নেতৃত্ব অনেক বিতর্কিত হয়ে গেছে না। তো এটার তো পরিবর্তন আসতে হবে। পরিবর্তন এইটাই সম্ভব যে সব দলগুলি যদি এক থাকে এবং গণ অভ্যুত্থানের স্পিরিটে নূতন নিরপেক্ষ নির্বাচন হওয়া এবং কমপক্ষে 4-5টা নির্বাচনে খুব মানবিক একটা দেশ গড়ার লক্ষ্যে আইনের শাসন, সুশাসন যদি করে তাহলে মানুষের ভিতরে মোটিভেশনটা আসবে। আজকে আপনি কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলা প্রসঙ্গটি যেটা আনলেনই, আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনগুলো ভিন্ন ভিন্ন দেশে অফিস তৈরি করে। বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচার চলছে, তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেই অবস্থায় আমাদের পাশের দেশে তারা যে অফিস খুলেছে, এটি আসলে ভারত বাংলাদেশের সম্পর্কে এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি করবে কিনা? কি সঙ্গে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে যেহেতু গণহত্যার বিষয়টি আসছে, সেটা আন্তর্জাতিক চাপও তৈরি হবে কিনা? না, দেখেন, এটা তো অবশ্যই আমি বলবো যে আমাদের পক্ষেই সারা বিশ্ব কিন্তু বলতে পারবে না যে দেশে, আমাদের দেশে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং এই দেশ থেকে স্বৈরাচার হিসাবে জনগণ আন্দোলন করে তাদের বিদায় করে দিয়েছে, তারা পালিয়ে গেছে ওই দেশে তো আশ্রয় দেয়, এটা তারা অন্যায় করতেছে, ইল্লিগাল করতেছে। সারা বিশ্ব তো এই পক্ষে কথা বলতে পারবে না। হ্যাঁ, যেমন সারা বিশ্ব বলে যে, সবাই বলে, ভারতও বলে নির্বাচন হোক, ইনক্লুসিভ নির্বাচন হোক। হ্যাঁ, ইনক্লুসিভ নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ, সে তো ইনক্লুসিভ, মানে অনেকে বলতে চায় তাহলে আওয়ামী লীগও আসুক না, ব্যাপারটা তা হইতে পারে না, ব্যাপারটা তো তার বাদ দিয়েই হবে। হ্যাঁ, ভবিষ্যতে যদি তার ব্যাপারে তো জনগণ রায় দিয়েই দিয়েছে। হ্যাঁ, রায় দিয়েই দিয়েছে। যদি সংশোধন হয়, তারা যদি বোঝা যায় যে দেশে গণতান্ত্রিক গতিধারার সাথে তারা মিলতেছে, হবে, এক সময় আসবে তারা, কারণ এখনো তো সমর্থক আছে, বাংলাদেশে আছে না আওয়ামী লীগের সমর্থক, তারা করবে। কিন্তু আমার আপনার দায়িত্ব হচ্ছে, গণ অভ্যুত্থানের সমর্থক যারা, তাদের দায়িত্ব হচ্ছে দেশটাকে ওই জায়গায় 4-5টা নির্বাচন করে নিয়ে যেতে হবে, যাতে কোনো ফ্যাসিস্ট জন্ম না হয়, ফ্যাসিস্ট জন্মের ক্ষেত্র তৈরি না হয়, এটা তো করতে হবে। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগের অফিস এবং শেখ হাসিনা বা নেতারা যতদিন ভারত থাকবে, ততদিন ভারতের সাথে আমাদের পররাষ্ট্র নীতির টানাপোড়েন চলবেই, তাদের সাথে সুসম্পর্ক হবে না, যাই বলেন না কেন। আমাদের দেশে আপনি দেখেন, অনেক, আপনি খেয়াল করে দেখেন, মার্কেটে একসময় ভারতে পণ্য বর্জন ক্যাম্পেইন শুরু হয়েছিল না, এখন কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে দেখেন ভারতের প্রোডাক্ট সেল কিন্তু অনেক কমে গেছে। আমাদের দেশের লোকজন ভারতে চিকিৎসা নেওয়া, পড়তে যাওয়া, সব কিছু কমে গেছে। তো এইভাবে আসলে ভারতের ছোটবেলার ছাত্র রাজনীতির সময় স্লোগান দিতাম, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস অগ্নিপাত যাক। আশেপাশের একটি দেশের সাথে সম্পর্ক নাই, মালদ্বীপের মতো ছোট্ট দেশ, তার সাথেও সম্পর্ক নাই। ওরা কাউকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মানতেই চায় না, আমাদের অঙ্গরাষ্ট্রের মধ্যে থাকুক, আমাদের নিয়ন্ত্রণে থাকুক। এই জন্য একমাত্র দেখেন আওয়ামী লীগের ভিতরেও, আমরা তো টকশোতে আসছি, আওয়ামী লীগের নেতাদের ভিতরেও কিন্তু অনেকের ভিতরে আপত্তি ছিল ভারতকে এত ছাড় দেওয়া, কিন্তু ওরা শুধু দেখতে, শেখ হাসিনার নিয়ন্ত্রণে যেহেতু সরকার এবং দল ছিল, একার দল হাতে, আর একার সাথে সম্পর্ক তৈরি করছে এবং প্রায় 30টা এগ্রিমেন্ট, সমঝোতা স্বাক্ষর করছে, সব ইন্ডিয়ান পক্ষে। আমাদের পক্ষে কি ছিল বলেন? আমাদের পক্ষে কিছু ছিল না। এই জন্য আমি বলছি যে ভারতের হওয়া উচিত, আমাদের 18 কোটি বাজার লোকের মার্কেট, তারাও কিন্তু সমস্যায় পড়বে, অর্থনীতির ধস নামছে, পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আমাদের কি, আমরা তো চলছি। আপনারা বলেন, আগে স্লোগান ছিল না আওয়ামী লীগের, পেঁয়াজ না দিলে সব খায় মারা যাবো, এমনকি পেঁয়াজের দাম কম না, পেঁয়াজের দাম কই? বাংলাদেশে কি ভারতের পেঁয়াজ আছে এখন? অল্প অল্প, হয়তো টুকটাক আসতেছে। কিন্তু আমার কথা তো সংবার হতে হলে আপনাকে, বাচ্চা হাঁটা শেখে, আপনি তাকে হাঁটতে দিতে হয়, আস্তে আস্তে শিখে। আমরা হাঁটা শিখবো,
আমাদের 12 কোটি দেশের জনগণ, আমাদের শুধু রাজনীতিবিদদের একটু দয়া করতে হবে, তারা দেশপ্রেমিক হোক, তারা দেশের উন্নয়ন এবং জনগণের স্বার্থে কাজ করুক। আমরা আছি 12 কোটির লোক আছি, 16 কোটি হাত আছে, কোনো সমস্যা নেই। আজকে একটা বড় বিষয় হলো, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ উত্তপ্ত ছিল। হলগুলোতে বলা হচ্ছে যে ছাত্রদল যে কমিটি ঘোষণা করেছে তারপরে আসলে উত্তপ্ত হয়েছে এবং সেখানে হল ভিত্তিক যে রাজনীতি সেটি বন্ধের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ সমস্ত আন্দোলনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবদান অনেক বেশি। সেই জায়গায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা হল ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা আসলে কতটা যুক্তিযুক্ত? দেখেন, এই সিদ্ধান্তটা গণঅভ্যুত্থানের আন্দোলনের পরপর হয়েছে যে হলে ছাত্র রাজনীতি থাকা যাবে না। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে, ধরেন অফিসিয়ালি ঘোষণা করে দিলেন ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি ভিতরে ভিতরে থাকবে না। আপনি দেখেন শিবির এবং বাম দলে তো সুযোগ রয়েছে করার আন্দোলন। ওইটাই বলতে চাচ্ছি যে আন্দোলন করে গণঅভ্যুত্থানের আন্দোলন করতে করতে যখন শেষে সমাধান আন্দোলনে হাসিনা পালায় গেল, ভিসি তো বৈঠক ডাকছিল, ডাকার পরে ফুস করে একজন বলল না যে আমি শিবিরের প্রেসিডেন্ট, হ্যাঁ ঢাকায় আমি প্রেসিডেন্ট। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগান যে কারা কারা আপনি হলে ছাত্র রাজনীতি বন্ধ করলেন, কিন্তু ভিতরে ভিতরে গুপ্ত শিবির রইল, গুপ্ত বাম রইল, গুপ্ত অমক রইল, তো এটা কি করবেন? তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগায় দিয়ে সব বার করেন যে ওর ভিতরে পার্টি করার লোক আছে কিনা। শোনেন, সব কথার শেষ কথা হচ্ছে উপরের রাজনীতি ঠিক হলে নিচের রাজনীতি ঠিক। হ্যাঁ ঠিক, ছাত্ররা, আমরাও তো ছাত্র রাজনীতি করেছি, তখন এতটা ছাত্র রাজনীতি এখন যে দলের লেজুর ভিত্তি করে এতটা করতো না। আমার রাজনৈতিক দলগুলোকে আপনার করতে হবে যে তারা লেজুর ভিত্তি না করানো, এবং ছাত্রদের সংগঠনগুলাও হুবহুব অঙ্গ সংগঠনের মতো আচরণ না করে। ছাত্ররা আগের যে সিস্টেম, আমাদের খেলা ছিল, ক্লাব ছিল, ওয়াল রাইটিং ছিল, নানান জাকসু ছিল, রাকসু ছিল, সব এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসতে ছাত্ররা ইনভলভ থাকতো। রাজনীতিটা মাঝে মধ্যে এটা সহজে এটা কিন্তু প্রধান ছিল না, পরে প্রধান হলো স্বাধীনতা যুদ্ধের আগে, ওই সময় আসলো। এর আগ পর্যন্ত কিন্তু প্রধান রাজনীতি ছাত্রদের রাজনীতি, কিন্তু ছাত্রদের দাবি দেওয়া এবং ইস্যু কেন্দ্রিক। আমাদেরকে আসলে ওই জায়গায় ফিরে দিতে হবে। পশ্চিমা দেশগুলোর কি নেতার অভাব হয়? অনেকে আছে পলিটিক্স ওইভাবে, হ্যাঁ পলিটিক্সের অঙ্গ সংগঠন করে, তারা হয়তো অনেকের দাবি যে না ছাত্র রাজনীতি না করলে লিডারশিপ তৈরি হবে না। ওদের হয় কেমনে? তা আমার কথা এটা কথা না, কথা হলো আমাদের ছাত্র রাজনীতিতে যে জায়গায় নিয়ে গেছে, আমাদের রাজনীতিও যেমন পরিশুদ্ধ হওয়া দরকার, ছাত্র রাজনীতিও পরিশুদ্ধ দরকার। এখন আপনার তারপরেও ঢাকা ইউনিভার্সিটি আমি শুনলাম প্রক্টররা বলছে যে ওটা পরিবর্তিত অবস্থায় ওটা করা হয়েছিল নিষিদ্ধ, আমরা সবার সাথে বসবো। আমার মনে হয় বসে এটা ওয়ান স্ট্রোকে ঠিক করা যাবে না। আপনি যেহেতু আগের ছাত্র রাজনীতি ছিল এবং এখন যদি ব্যান করেও দেন, আপনার গোপনে অনেকে করবে। হ্যাঁ ধরেন ছাত্র শিবির সংখ্যা কি কম, বাম দল করবে এবং ছাত্রলীগ করার সুযোগ তৈরি হবে। শিবিরের ছেলেরা ছাত্রলীগ করে শিবির করছে, তারা যে হেলমেট বাহিনীতে ছিল না, আর বেশি বেশি করে বঙ্গবন্ধু স্লোগান দিত। সুতরাং আপনি যেহেতু মানুষগুলোরে বাঁচতে পারবেন না, আর বিজ্ঞানের অগ্রগতিও এত নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্রত্যেকের মুখে ধরে তুমি কি পার্টি করো এটা বার করো, এটা তো সম্ভব না। সুতরাং আমার মনে হয় সহনীয় কিছু আপনার নিয়ম কানুন তৈরি করে দিয়ে ছাত্র রাজনীতি এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যালাউ করা উচিত। আমাদের দেশে সব আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটি অগ্রগণ্য, সেখানে আপনি কুইজ করে এটা থামাইতে পারবেন না, এটা নতুন জটিলতা তৈরি হবে। আমাদের জাতীয় রাজনীতি অর্থাৎ এই যেটা বললাম নির্বাচনগুলো যদি ঠিকঠাক হয়, আমরা যদি আইনের শাসন সুশাসনের যেতে যাই, মানবিক বাংলাদেশ গড়ার চেষ্টায় পথে চলে যাই, রাজনৈতিক দলগুলো চলে যায়, অটোমেটিক ছাত্ররা ঠিক হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের 1 বছরের বিষয়ে শেষ দিকে আলোচনা করে আমরা শেষ করতে চাই। সেটি হচ্ছে সরকারের যেই স্লোগান সেটি আমরা ধরি, বিচার সংস্কার, বিচার ও নির্বাচন, এটি তো সরকারের স্লোগান, এই সরকারের টার্গেট। সেই জায়গায় আসলে সরকার 1 বছরকে সরকারকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সব বিষয়গুলো নিয়ে? না দেখেন, এটা বলতে গেলে যে আমি বলবো যে আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির টোন আমার একরকম হবে না, কারণ আমি দেশটাতে স্থিতিশীল চাই।
এই সরকার কিন্তু কোনো কিছু গুছাইতে পারেনি, যতই বলেন না, যত যাই বলেন না। এই যে ধরেন ওনাদের সরকারের সময় ৩,৫০০ পুলিশ সদর দপ্তরে ৩,৫০০ লোক খুন হয়ে গেছে মব সন্ত্রাসে, যেটা বাংলাদেশে এইভাবে ছিল না। মব সন্ত্রাসে প্রায় ১০০ লোক মারি ফেলছে। এই যে কালকেও ৪ জন মারছে, এই যে গাজীপুরে এক সাংবাদিক মারি ফেললো। তো এটা তো আছে। অর্থাৎ আইন শৃঙ্খলা প্রশাসন বলেন, ব্যবসা বলেন, বিনিয়োগ বলেন, বেকারত্ব, মধ্যবিত্ত লোক নিম্ন মধ্যবিত্তে চলে যাচ্ছে, ৩০ লাখ লোক বেকার হয়ে গেছে, কোনো চাকরি নাই, বাকরি নাই, দেশটা আসলে স্থবির হয়ে গেছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ছোট তা আমি বলছি না। ব্যাপারটা হলো উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। কথাটা মানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দেশ, কোনো বিনিয়োগ বলেন, যা বলেন, কোনো সাহায্য করতে চায় না। সুতরাং একটা দেশে রেগুলার সরকার আসতে হবে। আপনি যদি বলতে চান এই সরকার কত মার্ক পাইল, আমি বলবো চেয়ার দখল। বিচার সংস্কার প্রক্রিয়া, হ্যাঁ, বিচার গণহত্যার ধরেন এটার ব্যাপারেও এনারা যদি করতে চায় তাহলে আমার মনে হয় ১০০ বছর লাগবে। আপনার এ পর্যন্ত বিচারের ৩টা চার্জশিট দিতে পারছে, ১ বছর পার দিয়ে গেছে। আপনি হিসাব করেন। আর একটা বিচার হতে হতে শেষ হতে আমাদের দেশের যে সিস্টেম অ্যাপিলেট ডিভিশন, একটা বিচার শেষ হতে ১৫-২০ বছর লাগবে। হ্যাঁ, তো আপনি ৩টে বিচার একটা রায় দিতে পারলেন না। এখন একটা রায় দিছে, তা শেখ হাসিনাকে হাজির হতে বলছে, কোর্টে হাজির হয় নাই, ওই কন্টেম্পট অফ কোর্টে ৬ মাসের জেল দিছে, আর তো পারে নাই। এই জন্য এগুলো হচ্ছে কি চলমান সংস্কার, বিচার এটা চলমান থাকবে। অপরাধের বিচার হতে হবে, সংস্কার চলতে থাকবে। এটা পরবর্তী আমার মনে হয় নির্বাচনটা হলে আমার মনে হয় যারাই সরকারে আসুক, আমার তারা এগুলোকে চলমান রাখবে। জি, আলোচনা শোনার জন্য আজিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল এক সময় আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।